নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোহনপুরের শ্মশান। ওনার জন্ম 1888 সালের 18ই এপ্রিল ও প্রয়াণ 1963 সালের 18ই এপ্রিল। তিনি মাত্র 14 বছর বয়স থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। 1930 সালে বসুধা পত্রিকায় তার প্রথম কাহিনী প্রকাশিত হয়। তিনি মূলত বিখ্যাত হয়েছিলেন তার রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, মোহনপুরের শ্মশান। আমি আজ যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখেও কখনো দেখিনি। খুব সম্ভবত আমার জন্মের আগেই তার মৃত্যু হয়েছে। আপনারা এবারে জিজ্ঞাসা করতে পারেন যে এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কি করে, তাই তো? আগে এই জিজ্ঞাসাটারই জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাববেন যে নিজের মন গড়া একটা আজগুবি কথা বলে আমি খামোখাই আপনাদের পিলে চমকে দেওয়ার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহন সেনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না তা আমি অস্বীকার করছি না, কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিগ্রি জারি করার অধিকার আমার নেই। বিশ্বাস করা এবং না করা সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন অধ্যাপক এবং হিমাংশুর একজন খুব কাছের বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটানোর জন্য তিনি তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমান জেলার দামোদর নদের ধারে। হিমাংশু এর আগে কখনো এখানে আসেনি। বৈঠকখানায় ঢুকে একটা বড় তৈলচিত্র দিকে তাকিয়েই হিমাংশুর দৃষ্টি আকর্ষিত হল। তৈলচিত্রের বিষয়বস্তু এইরূপ: চারিধারে অন্ধকার, একটি তরুণীর ঊর্ধ্বস্থিত ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতরে প্রায় মিশে গিয়েছে, কেবলই ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানির অপূর্ব জীবন্ত সৌন্দর্যতা। পটকের এক পাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবেই দেখা যাচ্ছে একখানি মূর্তি। সে যুবক এবং তার মুখে চোখে ফুটে উঠেছে ভীষণ বিস্ময়তা এবং দারুণ আতঙ্ক। সুন্দরীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো দৃশ্য দেখতে পেয়েছে যা দেখে মানুষের বুকের ভেতরের রক্ত জমে বরফ হয়ে যায়। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে? ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। কিছুক্ষণ পরে শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি। না, ছবিতে চিত্রকর কি দেখাতে চায়? মনে হচ্ছে এখানা কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর ওপর একদিন সত্য সত্যই তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যা নয়। ছবিখানি আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। কি সেই ঘটনা? ওহ, ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। কে ওরা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালকার একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তাঁরই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানা তাঁরই আঁকা। এটা কেউই আজ বেঁচে নেই। এখন গল্পটি কি শুনি? আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেকদিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার সময় ছবিখানা তাঁকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি কি? একটু ধৈর্য ধরো,
এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে? অলৌকিক জমে নিরালা রাতের ছায়ায়। গল্পটি খালি ভয়ানক নয়, অলৌকিকও। শুনলেই বুঝবে। সেই দিনের সন্ধ্যাটাও ছিল বাস্তবিক এই গল্প শোনার জন্য রীতিমতো উপযোগী। সন্ধ্যার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার দমকা নিঃশ্বাসে গাছে গাছে থেকে থেকেই ফুটে উঠছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরা টোপে। মাঝে মাঝেই অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে স্যাঁত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা। এবং ক্ষণিকের জন্যই দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গ ভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটি সেকেলে মার্বেল টেবিলের ওপরে টিন টিন করে হারিকেন ল্যান্টিন চলছে। তার আলোয় বারান্দার অন্ধকার উচ্ছ্বাসিত হচ্ছে মাত্রই। স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেয়ালের দিকে পিঠ করে দুখানা পুরাতন ইজি চেয়ারের ওপর চুপ করে বসে আছে শঙ্কর এবং হিমাংশু। কোথাও কোনো মানুষের কাজ নেই, কোথাও কারোর সাড়া শব্দ নেই। তারা উপভোগ করছিল এই বৃষ্টিধারার ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেওয়ার জন্যই হঠাৎই একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুটো ডানা ঝাপটিয়ে শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। হিমাংশু বলল, লেখকেরা অলৌকিক গল্প বলবার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করেন। তোমার গল্পে বাদুড় আছে নাকি? না না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও এখন গল্প শুরু করো। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেও চলে। কিন্তু মানুষের অহংজ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভেতরেই এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসত বাড়ির ভিতরে গেলেই দেখা যাবে দেয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের বাড়ি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করেন। কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্যে বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে বা ট্যাঁকে। চন্দ্রবাবু সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তাঁর ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তাঁর ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা, মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিলেন কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়িঘর, আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতন, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আজ নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তাঁর স্মরণ পথে উদিত হয়নি। তাঁর পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তাঁর নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের উপরে। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলালক্ষ্মীর সেবা। কলিকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগত না, অথচ তাঁর পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়।
তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন নিজ কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক মোটর, বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো এবং অনেক রাস্তার দুধারে থাকতো নালা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ ময়দান ও ছোটোখাটো জঙ্গলের মতন জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লীগ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থাই যখন ছিল এই রকম, তখন শহরতলি ছিল যে পল্লীগ্রামের মতোই, এটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি এবং তাঁর চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আর একটা কথা বলে রাখি। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা ছিল খুবই অল্প, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিশ্চান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়াও উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী, রং, গড়ন, মুখ চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমনই একটি মেয়ের দিকে যে আনন্দ আকৃষ্ট হবে, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনেও সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধ হয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই মুখে প্রকাশ করেনি আপন মনের কথা। আনন্দ ও লীলা ছিল এক জাতেরই লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গ, ওটাও অসম্ভব। এ সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয় বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয়ে খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসে উড়িয়েই দেবেন অমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবু নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দ একাকী। একখানিক বড় ঘর দোতলার উপরে। এখানে সেখানে দেয়ালের ওপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করত যারা, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশে আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্যে আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রি ব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলে পরও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কীরকম হওয়া উচিত, আনন্দ কিছুতেই তা ধারণায় আনতে পারছে না। বিলাতি ছবিতে আইএমপি, ডেমন এবং ডেভিল প্রভৃতিকে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতন চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পিছনে থাকে ল্যাজ এবং পায়ে থাকে গরু প্রভৃতির মতন খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু।
গঙ্গা জল ছাড়া আর কোনো জল পান করেন না। আনন্দ অনায়াসে ফিরিঙ্গি, ইম্প, ডিমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিশ্চানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে, আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে ধরে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের, হিন্দু যমদূতদের কিরকম দেখতে? রাক্ষসের মতন, ভূত প্রেতের মতন? কিন্তু রাক্ষস আর ভূত প্রেতেরই বা চেহারা কিরকম হওয়া উচিত? তাদের তো আমি চোখেই দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে। যমদূতেরা জাহান নামে যাক, আমি তাদের আঁকতে পাকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পিছন থেকে চাপা গলায় কি হেসে উঠল। চমকে আনন্দ ফিরে দেখলে ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভিতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল প্যাঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা। মাথায় প্রায় 6.5 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি সে এমনভাবে পড়েছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতন নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজরাজরা, এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতন সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো তখন যমদূতেদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধরফর করে ওঠে ভয়, কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললে, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখলে আনন্দের কাঁধের ওপরে। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল যেন একটা তরঙ্গিত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়। মূর্তি বললে, খরিদ্দারেদের ফরমাসও কোনোদিনও যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয় ভয় বললে, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে কি? অনুগ্রহ করে ওই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়ে গিয়েছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলে রেখো আমি মোহনপুরের রাজা হেমেন্দ্র নারায়ণ। কাল আসছে সন্ধ্যা 8টার সময় আমি আবার এখানে দেখা করতে আসব। সে যেন এখানেই হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হল। চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানালাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট জানলার ধারে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকেই বাইরে বেরিয়ে যেতে দেখলে না। তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি উপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল। কিন্তু কোথাও কাউকেই দেখতে পেলে না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালে। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? কখনো তার নাম পর্যন্ত তো শুনিনি।
তা কি চান তিনি? আর নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যসভা সমর্পণ করতে আসবেন না। বোধ হয় তার একখানা ছবি আঁকতে চান। বেশ, কাল যথাসময় মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা জানাবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকবো কোনো। পরদিনের সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভিতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে। আনন্দ কই? এখনো তো কারো টিকি পর্যন্ত দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিল বেশ? মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ, তাই তো? আগে হ্যাঁ। তা দেখতে কীরকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। আচ্ছা, বয়স কত হবে? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সও তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজবার 1 মিনিট বাকি। এখনো মহারাজা বাহাদুরের কোনো দেখা নেই। আনন্দ, আনন্দ, এই দেখো, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব। আমার অনেক কাজ আছে কিন্তু, বলে দিলাম। মহারাজা বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা করো। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। হ্যাঁ, কোনো মহারাজার জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, মহারাজার চেয়ে আমার ওই মহাশয়দের বেশি পছন্দ করি আমি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির উপরে শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভেতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আগে আগে বসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপ করলেন, দাঁড়িয়ে রইলেন। আগে, আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? হ্যাঁ, শুনলাম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এ প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ওই লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত অত্যন্ত। পরিচ্ছদের ভিতর থেকে একটি ছোট বাক্স বার করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কোনো কাছাকাছি জহুরির কাছে যেতে বলো, ওই যাচাই করে আসুক এই বাক্সের ভেতর যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহুরি। বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভিতর ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি সবিস্ময় বললে, আনন্দবাবু, এসব গড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজার। ভারী আশ্চর্য, এরকম গড়োয়া গয়না আজকাল কেউ ব্যবহার করে নাকি? গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয়? আরে বলেন কি মশাই, এমন চমৎকার গয়না আজকালকার পাওয়া যায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। ওর দাম বলতে পারেন? নিশ্চয় পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পর বললে, ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? 10 লক্ষ টাকার কম তো মোটেও নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এত হালকা? ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন,
এখানে আমার মিনিট কয়েকের বেশি আর থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গমহলে তোমার ভ্রাতস্পুত্রীকে দেখেছিলাম, তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখের পানে তাকালেন। কি বললেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার যে ধনী পাত্র পাওয়ার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তাঁর বুকের ভিতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তাঁর পালিয়ে যাবার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটা তিনি বললেন, আগে মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে আমার নিজেকে সত্যিই খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। কিন্তু কিছু মনে করবেন না, লীলা তো বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দিই বলুন তো? মহারাজা বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করার চেষ্টা তুমি করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ সে কিছুতেই অমান্য করতে পারবে না। মহারাজা সামনের দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তাঁর ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, হে ভগবান, আনন্দকে আমার কাছে অবিলম্বে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো, তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু কিন্তু মহারাজা, আপনার জাতি? আমার জাতি? তুমি কি জানো না রাজা রাজরা সব জাতেই বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, এই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে এর ভেতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এই গয়না পাবে লীলাই। তার ওপর যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছা শক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল। আমার কোনো আপত্তি নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আরেকটু আগে যদি আসতো তাহলে কথা দিত না। আনন্দ বললে, জহুরি বললে বাক্সের ভিতর 10 লক্ষ টাকার গয়না আছে। শুনলে তো? চন্দ্রবাবু নিজের মনকে এইভাবে প্রবোধ দিতে চাইলেন। মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সেতেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনা অতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজা, আমার একটা আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয়টা করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক 8টার সময় তোমার বাড়িতে যাব। আমার ঠিকানা জানেন? জানি। গয়নার বাক্স তোমার কাছেই রেখে গেলাম। তাহলে একটা রসিদ দিই। চলে যেতে যেতে মহারাজা বললেন, কোনো দরকার নেই। আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্যে আজও গিয়ে দাঁড়ালো জানলার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সহদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড় অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে প্রকাশ করলে না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতন মনের অবস্থাও ছিল না তার। সে বুঝলে তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রুজলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরে মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে
চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারাদিন ধরে এই সব রেঁধেছে। যদিও এখনো সে জানে না তাঁরই সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কী। আনন্দ তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনে ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে, শরীরটা আজ তেমন ভালো নেই। 8টা বাজল। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুর। চন্দ্রবাবুর বুকের কাজটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবু। কিন্তু বিস্মিত হলো না আনন্দ। সে এইটাই আশা করছিল। মহেন্দ্র নারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে 8 ঘন্টার বেশি সময় নেই। তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? দোতলায়। তবে দোতলাতেই চলো। মনে রেখো, আমাকে কাঁটায় কাঁটায় 8:30টার সময় এখান থেকে চলে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চক্ষু বিস্ফারিত হলো। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, আর তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপরে, যেন তৈলের সঙ্গে তাঁদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বেরিয়ে পড়েছে দুপাশে 2টো সাপদের মতন হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেকদিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কতকটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা তাহলে দোতলাতেই যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতন, কিংবা যেন কোনো পুতুল বাজির চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। ওপরের ঘরেই বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতন। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করলেন। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন আমি তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। মহেন্দ্র নারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়ার শক্তি আমার আর কোথায়। সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য, কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি? লীলা এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকা। লীলাকে আমি আমার সঙ্গেই মোহনপুরে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বিবাহ না করেই? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়েই পাত্রীকে বিবাহ করবে। মহারাজার রাজ্যের কথা তো জানি না, কিন্তু এ দেশে অনিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন।
মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরও 1 ফুট। দীপ্ত চক্ষে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছিলে, নিজের কথা রক্ষা করতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গেই মোহনপুরে যেতে হবে, বুঝলে? বুঝেছ? সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছাশক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞা, তাই হবে, তাই হবে। কাল সকাল 10টার সময় সেপাইদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে, তার সঙ্গে আর কেউ যেতে পারবে না। এই আমার আদেশ। তুমি কথা দিয়েছিলে, এই আদেশ অমান্য করলে নিজের বিপদ রেখে আনবে। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বাইরে গেলেন বাড়ির ভিতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যেই এসে ঢুকল। লীলা সভয় বললে, উফ, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! ভয়ঙ্কর চেহারা? মাগো, তুমি কি লক্ষ্য করে দেখনি? মহারাজ যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি, ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দ বললে, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের সময় জ্যান্ত মানুষের বুক ওঠে আর নামে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। তোমরা ভুল দেখেছ, মরা মানুষ কখনো চলে ফিরে, কথা কয়। সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটি রাজ্য পাই তাহলেও মহারাজা বাহাদুরকে আবার চোখে দেখতে রাজি হব না। আমি বললেও রাজি হবি না মা? আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বললে, তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজা বাহাদুরের সঙ্গেই তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময় চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকালে 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাওয়ার জন্য ওই মহারাজার লোকজনেরা আসবে, সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে ওই মোহনপুরে গিয়েই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলে এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজা বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতেই দিয়ে গেছেন। লীলা কিছু বললে না, কেবল মাথা নত করলে। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না, নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বৈশী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি, কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাতসারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দ যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময় সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে 1 দিনে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না আনন্দ। কি ব্যাপার? যাবার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসেও তার একখানাও চিঠি এলো না। এর কারণটা কি? হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনাটাই হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি?
মোহনপুরে নিজে একবার যান না। মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব তুচ্ছ পটু একজন, সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। তবু আপনার যাওয়া উচিত। হ্যাঁ, এ কথাও ঠিক। আর লীলার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকেই আমি মোহনপুর যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারে, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ি ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, মহারাজা বাহাদুরের সঙ্গে একটু দেখা করা যাবে? আগে ব্যাপারটা নিয়ে ম্যানেজার বাবুকে গিয়ে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? ওই যে এই দিকেই আসছেন। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিলেন। ম্যানেজার বললেন, মহাশয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভাবছিলেন মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারুর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো, মহারাজা বাহাদুরের সঙ্গে আমার ভাতৃ সুপুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের পানে তাকালেন। বললে, অসম্ভব। কেন অসম্ভব কেন? আমার চেহারা হোমরা তোমরা নয় বলে আমার ভাতৃ সুপুত্র কি মহারাজের অযোগ্য? না মশাই, তা নয়, আমি সেজন্য অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছেন। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ হয়ে বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজের ওই নাম। তবে কি তিনি কলকাতায় গিয়ে নিজের নাম হারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। মশাই, কোনো জুয়াচোরের পাল্লায় পড়েছেন আপনি। আমাদের মহারাজা সবে গেল সপ্তাহে বিলাত থেকে ফিরেছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানে মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কি কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তাঁর মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতন। তারপর তার মাথার ভিতর দিয়ে খেলে গেল আরেক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কি কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহভঞ্জন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা, রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তাঁর মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎই মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্য জ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এ মুখ হচ্ছে জীবন্ত মানুষের আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তাঁর দিকে তাকে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সুপ্ত তীর্থের মতন চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি তো আমার বাড়িতে গিয়েছিলেন। পাগলের মতো প্রলাপ বকবেন না।
চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠে বললেন, পাগল এখনো হয়নি, এবার হয়ে যাব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন গৃহতলে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দ। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারোর মুখেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়া জোড়া। তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা, কেন দরজা খুলে দিলে? এত রাতে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির উপরে লঘুপদে দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই ছুটে ঘরের ভেতরে এসে ঢুকলো লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো গেছে ভিতরে বসে এবং থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানা হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুরে। মাটির উপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল, নইলে এক্ষুনি বুক ফেটে যাবে। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গেলাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার, নইলে এক্ষুনি আমি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিল। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেলল, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দেরও খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করলেন, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময় লীলার প্রকৃতির বিরুদ্ধে এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন আনন্দ। পানাহার শেষ করেই সে ভীতস্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও, শিগগিরই একজন ভালো রোজা ডেকে আনো। একটু দেরি করো না, একটু না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বললে, জ্যাঠামশাই, তোমার 2টি পায়ে পড়ি, এ ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাবো না মা, যাবো না, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ, আমার কাছেই থাকো। একলা হলেই আবার আমি মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না মা। আগেই বলেছি, এ ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভিতরটা। সেই দিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি আর্তস্বরে চিৎকার করে উঠল, ওগো, সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময় বললেন, কে এসেছে রে? সে 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 তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে জ্যাঠামশাই। ও জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? কই পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বললে, ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতন কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম। উপর থেকে সমুজ্জ্বল আলো আঁধার ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে। 2 বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বললে, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে দাও, ও আবার আমাকে নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভিতরে এসেই বললে, আমি এই ঘরের মধ্যে দুষ্ট আত্মাকে অনুভব করছি। আমি এই ঘরের মধ্যে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দুষ্ট আত্মা, পিশাচ, পিশাচ। রাজা নলের দেহে যেরকম শরীর ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়াতে চায়। ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসে কাজ আরম্ভ করতে হবে। তাড়াতাড়ি তৈরি হন। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করার মতন কোনো কিছুই দেখতে পেলে না। অথচ এইটুকু অনুভব করতে পারলে যে ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহেও ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সে দুই চক্ষু দেয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। রোজা মাটির উপরে আসন পিড়িয়ে হয়ে বসে পড়ে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হল, এবং ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতরে এসে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা নির্বাপিত হল। রোজা চিৎকার করে বললে, আলো, আলো, শিগগিরই একটা আলো আনো, শিগগিরই একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে মারাত্মক দীপ্ত চক্ষু। ওইখানেই সর্বনাশের সম্ভাবনা। শিগগিরই একটা আলো আনো। আলো, আলো আনো, আলো আনো, আলো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি একটা আলো আনো। চন্দ্রবাবু আত্মহারার মতন এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের উপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বললে, জ্যাঠামশাই, যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। আমি তোর সামনেই আছি মা। আলোটা ও ঘরে রেখে এসে আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের ওপর বসিয়ে দিয়েই আবার এই ঘরে ফিরে আসবেন। এমন সময় অচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তেই লীলার কণ্ঠে জাগলো পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতন মাঝের দরজার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ও রোজা যোগ দিলে তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার ভীষণ চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরো বেড়ে উঠল, কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লাও দুখানাকে এক চুল ফাঁক করতে পারলে না। তারপরেই একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকে একটা দরজা খোলা শব্দ হল, এবং তারপরেই অকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই তাল সামলাতে না পেরে খোলা দরজার ভিতর দিয়ে ও ঘরের মেঝের উপরে পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিনে উঠেছিল প্রতিপদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দা তলা দিয়ে একটা ছোট রাস্তা, তারপরেই একটা পুষ্করিণী এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এই মাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বৎসর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখুন, ধরতে গেলে 12 বৎসরের মধ্যেই সমস্ত পৃথিবীকে রক্ত সাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতন হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বৎসর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমন করে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই,
এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসূচক। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। স্মৃতিবীণার একটি পুরাতন তার নতুন করে বেজে উঠল অনেক দিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ্য না করে আনন্দ জিজ্ঞাসা করল, মোহনপুর? মোহনপুর, তা আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্যে আপনি মোহনপুরে যেতে পারবেন। পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালো। তা কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাসময় আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হলো। বৈঠকখানায় বসেছিলেন মহারাজা বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে বেশ ভয় পেয়েছেন আপনি। কি ব্যাপার বলুন দেখি। আনন্দ তাড়াতাড়ি আপনাকে সামলে নিলে। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজরে পড়ে না। তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ, যেটা সৃষ্টি করেছে অন্ধ করা অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখল আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরও এগিয়ে বুঝল মূর্তিটা স্ত্রীলোকের। কাছে এসে দেখল লীলার মূর্তি। নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমকে গিয়ে দাঁড়িয়ে রইল, দুই চোখ বিস্ফারিত। লীলা নীরবে হাসল, অতি মৃদু করুণ হাসি। লীলা? ওষ্ঠাধরে তর্জনী রেখে লীলা কথা কইতে মানা করল আনন্দ। তারপর ইশারা করে বলল আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হল। লীলার পেছনে পেছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করল যে সে আজও পড়ে আছে সেই কাপড়খানায় যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঁঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জনকলরল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভিতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুলল। খাটের ওপর একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। আজ আপনারা শুনলেন টি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোহনপুরের শ্মশান। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী।
শঙ্করের কণ্ঠে সুদীপ্ত কর, হিমাংশু ও সেক্রেটারির কণ্ঠে স্বপ্নময় পাঠক, আনন্দর কণ্ঠে রাহুল সেনগুপ্ত, লীলার কণ্ঠে সহেলি দাস, চন্দ্রবাবুর কণ্ঠে অনির্বাণ কায়েত, ম্যানেজারের কণ্ঠে শান, সিপাহী ও মহারাজার কণ্ঠে সুদীপ্ত রানা, কথক হেমেন্দ্র নারায়ণ ও রোজার কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। আজকের গল্পটা এই মানে যেটা আপনারা শুনলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।